আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে সব সংস্কার করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না মন্তব্য। প্রবাসীদের ভোটের বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। পর্যবেক্ষক পাঠাতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ। সিলেট এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ মামলা চলবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের লিফট ও আপিল প্রত্যাহারের পর আপিল বিভাগের আদেশ। প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে দেশে ইংলিশ লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সিলেটের ওসমানী বিমানবন্দরে ভক্তদের সংবর্ধনা। এবং নর্থ মেসিডোনিয়া নৈশ ক্লাবে কনসার্ট চলার সময় আগুনে কমপক্ষে ৬০ জনের মৃত্যু, আহত ১৫০-রও বেশি। ৭ দিনের রাষ্ট্রীয় শোক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রবাসীদের ভোটের বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বড় আকারে প্রবাসীদের ভোট চাইলে প্রক্সি পদ্ধতিতে ভোট করতে হবে। ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে তার দেশ। নাজিব বেকের রিপোর্ট। উন্নয়ন সহযোগিতার সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় সকালে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় বসে নির্বাচন কমিশন। ১ ঘণ্টার আলোচনা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতার কথা জানান ঢাকায় মালয়েশিয়ান হাই কমিশনার। মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি নাগরিক বসবাস করেন। প্রবাসীদের ভোটের বিষয়ে আমরা অভিজ্ঞতা শেয়ার করেছি। এই সরকারের সংস্কার কার্যক্রমকে আমরা সমর্থন করি। ওআইসিভুক্ত দেশগুলো আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগ্রহের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আইন না থাকলে কিছুই থাকবে না। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে সব সংস্কার করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রাজশাহীর পুলিশ সুপার বৈঠকে বক্তৃতা করেন। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশের সহায়তা নিয়ে সরকারকে কাজ করতে হয়। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। কাজে ওই পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা।
কাজে কি কি সংস্কার আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলব। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। নতুন যে যাত্রা শুরু হয়েছে তা হারিয়ে যেতে দেয়া যাবে না বলেও উল্লেখ করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো, এটা একটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা শুধু মুখে বললে তো হবে না, সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে। যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে, সেই পরিবেশটা সৃষ্টি করা। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, নারীদের রক্ষা করতে হবে, এটা বড় দায়িত্ব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা বিষয়ে সেমিনারে বক্তারা বাংলাদেশে অঞ্চলভেদে তুলা চাষে যে বৈচিত্র্য রয়েছে তা তুলে ধরে সরকারকে মনোযোগী হতে দৃষ্টি আকর্ষণ করেন। তুলা চাষী ও ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলেন, তুলাকে প্রথমেই কৃষিপণ্য হিসেবে সংযুক্ত করে কৃষিপণ্যের সাথে সংশ্লিষ্ট সব সুবিধা নিশ্চিত করলেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি সম্ভব। পররাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ, বাংলাদেশ কটন জিনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সুদান কটন জিনিং ইন্ডাস্ট্রিজ। আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যাবে না, যাতে করে তারাও একটু খুশি থাকে যে তাদের আমাদের যে বিরাট ব্যবধান আছে আমাদের স্টোন রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা আমাদের পক্ষে, সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান, পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবেন, এটা আমাদের জন্য প্রয়োজন। নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নৈশ ক্লাবে আগুনে কমপক্ষে 59 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 150-ও বেশি। দেশটিতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। জাকিয়া আক্তারের রিপোর্ট। রোববার স্থানীয় সময় ভোর 3টায় আগুনের শুরু। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নৈশ ক্লাবটিতে স্থানীয় জনপ্রিয় হিপ হপ ব্যান্ড এডিএন মঞ্চে গান পরিবেশনের সময় স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। কনসার্টে পাইরোটেকনিক ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কনসার্টে 1,500-এর মতো মানুষ ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে যারা প্রাণ হারিয়েছেন তাদের বয়স 14 থেকে 24-এর মধ্যে। আগুনের ঘটনায় 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। নর্থ মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী রিস্তিজান মেকুস্কি একে দেশের জন্য কঠিন ও অত্যন্ত দুঃখের বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় ও পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে লন্ডন থেকে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের পেশাদার ফুটবলার হামজা চৌধুরী। 36 ঘন্টার সফরে দুপুরে সিলেট পৌঁছে তিনি মঙ্গলবার ঢাকা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ম্যাচে খেলবেন তিনি। দেশে পৌঁছে ভক্তদের বিপুল সংবর্ধনায় সিক্ত হয়ে ভারতের বিপক্ষে জয়ের প্রত্যয়ের কথা জানিয়েছেন ইংলিশ লিগ ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরী। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আদিল আহমেদ শানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় সকাল 11:30। লন্ডন থেকে নিজ ভূমি সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছায় প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও তার পরিবারকে বহনকারী লন্ডন থেকে আসা বিমানটি। সেখানে বাফুফে কর্তারা স্বাগত জানায় তাকে। ওদিকে বাইরে অপেক্ষায় হাজারো ভক্ত। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাটে একদিন সময় কাটাবেন তিনি। স্থানীয় প্রশাসন থেকে হামজা ও তার পরিবারকে দেয়া হচ্ছে পূর্ণাঙ্গ নিরাপত্তা। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের জন্য মুখিয়ে হামজা। বাংলাদেশের সঙ্গে আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদনের পর আগস্টেই বাংলাদেশি নাগরিকত্ব বুঝে পেলে ফিফা থেকেও ছাড়পত্র পান এই কীর্তি সন্তান।
ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা বর্তমানে দ্বিতীয় সারির দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। এর আগে লেস্টার সিটির হয়ে 2020-21 মৌসুমে এফএ কাপ জিতেছেন তিনি। একই বছরে এফএ কাপ কমিউনিটি শিল্ডেও চ্যাম্পিয়ন হয় তার দল। বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হামজার পরিবার। প্রথম আসছি যে আমাদের এই বাহুফের ভাইদের সঙ্গে এবং আমরা সবাই মিলে সঙ্গে রিসিভ করবো, এটা আমার জীবনের প্রথম। এটা খুবই আনন্দের এবং ভোলার মতো এবং অত্যন্ত গর্বের। আমরা অত্যন্ত পজিটিভভাবে দেখতেছি, ওনারা ভালোবাসতেছেন এবং ওনার ভালোবাসার কারণেই তো আমাদের দেশে আসতেছে। বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে, আর মানুষ তাকে ভালোবাসে বলেই সে ইচ্ছা করছে বাংলাদেশের জন্য কিছু একটা করবে। মঙ্গলবার ঢাকায় আসবেন হামজা। বাফুফে ভবন থেকে সরাসরি জামাল তপুদের সঙ্গে ক্যাম্পে যোগ দিবেন তিনি। একদিনের অনুশীলন শেষে ভারতের মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল। 25শে মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। আদিল আহমেদ শান, চ্যানেল আই। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলা 30 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিফট ও আপিল রাষ্ট্রপক্ষ প্রত্যাহার করে নিলে ওই আদেশ দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ। আইনজীবী জানিয়েছেন, বিচার বিলম্বিত করতে রাষ্ট্রপক্ষ ওই আবেদন করেছিল। 2020 সালের 25শে সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করা হয়। 2021 সালের 17 জানুয়ারি ভুক্তভোগীর স্বামীর করা মামলার অভিযোগ গঠন করেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। চাঞ্চল্যকর ও রোমহর্ষক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত জেলা মনিটরিং কমিটির সভায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। মামলাটি স্থানান্তরে দৃশ্যমান পদক্ষেপ না দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ভুক্তভোগী তরুণীর স্বামী হাইকোর্টে রিট করেন। 2022 সালে 15 ডিসেম্বর মামলা 30 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। তৎকালীন সরকারের রাষ্ট্রপক্ষ যারা ছিলেন তারা, আমরা মনে করি, এই ট্রায়াল প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য একটা আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে, যাতে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায়। আজকে প্রায় 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো। মাগুরার শিশু ধর্ষণ ও হত্যাসহ সব অপরাধের বিচার দাবি করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মহিলা দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনের শাসন, মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সব অপরাধের বিচার হতে হবে। তিনি আরও বলেছেন, বিএনপির 15 বছরের আন্দোলন আর জুলাইয়ের আন্দোলনকে আলাদা করা যাবে না। চালসহ বিভিন্ন পণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সমাবেশের পর নয়াপল্টনে র্যালি করেছে মহিলা দল। এই 15 বছর 16 বছরের আন্দোলন আর জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? এটা তো সব রক্তস্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং তার এই মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে। মেট্রো রেল পুলিশ সদস্যদের বিরুদ্ধে সহকর্মীদের মারধরের অভিযোগে সকালে কর্মবিরতি পালন শুরু করেন মেট্রো রেলের কর্মীরা। প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কর্মীরা দায়িত্ব পালন না করায় যাত্রীদের বিনামূল্যে মেট্রো রেলে ভ্রমণ করতে দেখা গেছে। সকালে স্টেশনে হাজির হলেও কাজ করছিলেন না ডিএমটিসিএল এর স্টাফরা। সকাল 9:15টায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে গিয়ে স্টাফদের সঙ্গে কথা বলেন। স্টেশনে কর্মরত সব কর্মীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন তিনি। পরে কাজে যোগ দেন কর্মীরা। এবারও ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শাড়িতে এসেছেন নানান বৈচিত্র্য, আর এই বৈচিত্র্যের কারণেই টাঙ্গাইল শাড়ি টিকে রয়েছে বছরের পর বছর। এবার টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাই করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের তাঁতকুলিতে রাত দিন খটখট শব্দে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। প্রতিটি তাঁতকুলিতে এখন চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ।
ভেজিটেবল ডাইংয়ে নতুন ডিজাইনের শাড়ি, কচ্ছি, হাফসিল, টাঙ্গাইল জামদানির কচ্ছি সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি করা হয়েছে। সকাল 7টা থেকে কাজ শুরু করি, দেখা সারাদিন কাজ করি, তারপরের দিন একটু দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পুরা পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়, সবই হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে। অনেক নতুন শাড়ি এবং থ্রি পিস, বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। ফ্যামিলির জন্য, সবার জন্য নেওয়ার চেষ্টা করব। টোটাল ফ্যামিলির জন্য কাপড় চয়েস করার জন্য এখানে আসছি এবং ভালো কিছু এখানে থাকে, প্রতি বছরই আসি। সুন্দর নতুন শাড়ি পাওয়া যায়, এবারও আসলাম, কিনলাম, আরো কিনবো, ভালো লাগছে শাড়িগুলো দেখতে। ঋতু ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয় এসব শাড়ি। এবছর ঈদকে কেন্দ্র করে আমরা অনেক কিছু নতুন এনেছি এবং সেটা সকলেরই ক্রয় ক্ষমতার মধ্যে। এরকম একটা শাড়ি আমরা নতুন দিয়েছি এবার ঈদের বাজারে এবং সেটা ব্যাপক চাহিদা, মানুষ নিচ্ছে খুব। আমরা চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশে উৎপাদিত দ্রব্য ব্যবহার করে, বিশেষ করে টাঙ্গাইলের শাড়ি ব্যবহার করে আমাদের দেশের নারীরা ঈদের আনন্দ উপভোগ করুক। সামনের দিনগুলোতে টাঙ্গাইল শাড়ি টিকে থাকবে আপন মহিমায়, এমন প্রত্যাশা সকলের। টাঙ্গাইল শাড়ির রাজধানী পাথরাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে এবছর রসুনের আবাদ ও ফলন ভালো হয়েছে, তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় সে অনুযায়ী দাম পাচ্ছে না কৃষক। এ নিয়ে দুশ্চিন্তায় তারা। রাজবাড়ী থেকে খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য ও ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে এবছর রসুনের আবাদ হয়েছে। পুরুষের পাশাপাশি রসুন তোলার কাজ করছে নারী শ্রমিকেরা। এবছর রসুনের বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের দাম বেশি হওয়ায় চাষিদের উৎপাদন খরচ গুনতে হয়েছে বেশি। 15 টাকার পেছন কিনে লাগাইছে, এখন কমে গেলে তো গ্রাহকের লস হইব। বর্তমানে বাজার ভালো আছে, এই জন্য কিছু টাকা থাকবে, যদি এর চেয়ে কম হয়ে যায় তাহলে ভারে লস খেয়ে যাব। পেঁয়াজ চাষে ও লোকসান গুনেছে জেলার কৃষক। পেঁয়াজ চাষে তো আমাদের লস হয়েছে অনেক টাকা। রসুনটা মোটামুটি আমাদের চালানটা উঠবে, কিছু লাভ থাকতেছে। কৃষকের অভিযোগ, রসুন চাষে পরামর্শ ও প্রণোদনা দেওয়া হয়নি কৃষি বিভাগ থেকে। সারের ওষুধের যে দাম না পাইতাম তাহলে তো ধরা খাই যেতাম বিশাল। রসুনের অবস্থা একটু মোটামুটি একটু ভালো আছে, দামটা কমে গেলে আমরা বাইরে থাকতে পারবো না। এবছর জেলায় ৩,৫৮০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৩৭০ হেক্টর বেশি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকরা এখন আমাদের নতুন জাত নিয়ে রসুনের চাষাবাদ করতেছে। বিনা চাষে রসুন করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই বিনা চাষে রসুন হচ্ছে, সেটারও ফলন অনেক ভালো হবে ইনশাল্লাহ। আর রসুনের তেমন কোনো সমস্যা হচ্ছে না, কৃষক যত্ন করতেছে, আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি মাঠ পর্যায়ে। বর্তমানে রাজবাড়ীর বাজারে আকার ভেদে রসুন বিক্রি হচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা মন, বলছেন সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে প্রকৃতির সংবাদ। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় চরম নাব্য সংকটে বাঘাবাড়ী নৌবন্দর। বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ, এতে লোকসানে ব্যবসায়ী ও ঘাট ইজারাদাররা, সেই সাথে জীবিকা সংকটে বন্দরের শ্রমিকরাও। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর অবহেলায় প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে নাব্য সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস বাঘাবাড়ী নৌবন্দর কর্তৃপক্ষের। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস রবিনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সার, কয়লা, সিমেন্ট, জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যবাহী জাহাজ ভিড়ে বন্দরটিতে। তবে প্রতি বছর শুষ্ক মৌসুম আসলেই নৌবন্দরে দেখা দেয় চরম নাব্যতা সংকট। বড় জাহাজ চলাচলে নদীতে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও বর্তমানে বন্দর চ্যানেলে পানি আছে মাত্র 5 থেকে 7 ফুট। বাধ্য হয়ে ছোট ছোট লাইটারেজ জাহাজ ও কার্গোতে করে বন্দরে পণ্য আনতে হচ্ছে। নাব্যতা যখন যেখানে কম আসবে তার অন্তত 1 সপ্তাহ 15 দিন আগে তাদের পানি নির্ধারণ করে, কিন্তু সেই ধরনের ব্যবস্থা এরা নেয় না। এই ঘাটটা অনেক অবহেলিত। এই ডিজার আসে 1 বছর ছিল, এই ডিজার আসে কিন্তু কাজ করে না, চলে যায়। বন্দরে জাহাজ না আসায় বিপাকে শ্রমিকরাও। জাহাজ আসতে পার না,
ঠেকে যায়, লেবার বসে থাকে, আমরাও বসে থাকি। আমরা লেবার রাইসা দিন 200 টাকাও কাজ করতে পারি না। তবে নাব্যতা সংকট দূর করা সহ বাঘাবাড়ী বন্দরকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। যদি এটি কোনোদিন প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন বিআইডব্লিউটিএ প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে নৌ চ্যানেল খননের দাবি সংশ্লিষ্টদের। এখান থেকেই পুরো নর্থ বেঙ্গলের সার জ্বালানির সংকট দূর হয়। আমরা অনুরোধ করব যে অতি দ্রুত এই বন্দরটাকে 1 নম্বরে রূপান্তরিত করার জন্য। উত্তরবঙ্গের 16 জেলায় সার, কয়লা, সিমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় এই বন্দর দিয়ে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে সব সংস্কার করতে প্রধান উপদেষ্টার তাগিদ, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না মন্তব্য। প্রবাসীদের ভোটের বিষয়ে সহযোগিতা করতে ওআইসিভুক্ত দেশগুলোকে নির্বাচন কমিশনের অনুরোধ, পর্যবেক্ষক পাঠাতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে সিলেট এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ মামলা, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল প্রত্যাহারের পর আপিল বিভাগের আদেশ। প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে দেশে, ইংলিশ লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী, সিলেটের ওসমানী বিমানবন্দরে ভক্তদের সংবর্ধনা। এবং নর্থ ম্যাসেডোনিয়া নৈশ ক্লাবে কনসার্ট চলার সময় আগুনে কমপক্ষে 59 জনের মৃত্যু ও আহত 150-রও বেশি, 7 দিনের রাষ্ট্রীয় শোক। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।